হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি কোচবিহারে। কোচবিহারে কোথায় কোথায় ঘোরা যায়, কী কী দর্শনীয় স্থান রয়েছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের দেখাবো। আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন কোচবিহারে ঘুরতে আসবেন, তো কী কী দেখবেন, কতক্ষণ লাগে যেতে, সময় সব আপনাদের ডিটেলসে বলবো। ভিডিওটা দেখতে থাকুন। চলুন এবার এক একটা করে জায়গা ঘোরা যাক। কলকাতা থেকে কোচবিহার আসার জন্য অনেক ট্রেন আছে, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ ইত্যাদি অনেক এক্সপ্রেস ট্রেন আপনারা পেয়ে যাবেন। এবং কোচবিহার শহর থেকে আপনারা বাস, অটো বা প্রাইভেট বাস সহজেই পেয়ে যাবেন। হঠাৎ করে বাপি মানে আমার শ্বশুরমশাই এসে হাজির কলকাতা থেকে বাইক চালিয়ে, এবং ওনার ইচ্ছা হয়েছে কোচবিহারে রাসমেলা দেখতে যাবেন। এবং সেই মতো আগের দিন প্ল্যান করে পরের দিন সকাল সকালই আমরা ওই প্রায় 8টা নাগাদ শিলিগুড়ি থেকে 3 জন বাইকে চড়ে বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে। তো যেতে যেতে ব্রেকফাস্টের জন্য আমরা ধূপগুড়ির আগে ভিমতিয়া নামক একটা জায়গার নয়ন ইন হোটেল দেখতে পেলাম। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা ভাবলাম এখানেই আজকের ব্রেকফাস্টটা সারবো আমরা। দাদা ছোট একটু ভিডিও তুলছি। একটু বলো না কি কি খাবার পাওয়া যাবে সকালে? আলু পরোটা হয়, পনির পরোটা হয়, রুটি হয়, রুটির সাথে ডাল আছে, চানা মশলা আছে, মিক্স সবজি আছে। আর ব্রেকফাস্টের পর থেকে রাইস থালি আছে। রাইস থালির সাথে চিকেন মটন সবকিছু আছে, চিকেন মটন, মাছ, কাতল মাছ। এখানে এলাম এবং নিয়ে নিলাম আলুর পরোটা, মিক্স সবজি এবং চানা মশলা। দাম নিল প্রায় পার প্লেট 120 টাকা। তো খুবই খারাপ লাগলো খেতে, দামের তুলনায় তো খুবই খারাপ কোয়ালিটি। কালো জিরা, ধনেপাতা, পেঁয়াজ, তো কি আর করা যাবে, পেট ভরলেও মন ভরলো না। পেটটা কোনো রকম ভরিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমরা প্রথমে যাব আজ বানেশ্বর শিব মন্দিরে। কোচবিহার শহর থেকে এর দূরত্ব 13 কিলোমিটার, আর আলিপুরদুয়ার থেকে যদি আপনারা আসেন তাহলে এর দূরত্ব পড়বে প্রায় 14 কিলোমিটার মতো। এই বানেশ্বর শিব মন্দিরের নিয়ারেস্ট রেল স্টেশন হলো বানেশ্বর রেল স্টেশন। বানেশ্বর রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা দূরত্বে মন্দিরটি অবস্থিত। এছাড়া চাইলে টোটোও পেয়ে যাবেন মন্দিরে যাবার জন্য। মন্দিরের মেন গেটের বাইরে বেলপাতা ইত্যাদি পূজা সামগ্রীর অনেক দোকানপাট রয়েছে। চলে এসেছি কোচবিহারের প্রখ্যাত ও ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে অন্যতম বানেশ্বর শিব মন্দির। শিব চতুর্দশীর সময় একটি সপ্তাহব্যাপী মেলা বসে এই মন্দির এলাকায়। শতাব্দী প্রাচীন এই বানেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল বানাসুর, কিন্তু তারপর এটি ধ্বংস হয়ে যায়। এই মন্দিরের প্রতিষ্ঠার কোনো সঠিক সময় পাওয়া যায়নি, তবে কোচবিহারের প্রবীণ মানুষেরা মনে করেন কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ এটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রধান মন্দিরের ডান দিকে সিমেন্টের তৈরি একটি নন্দী মহারাজ বা ষাঁড় রয়েছে। এই মূল মন্দিরের প্রধান দালান থেকে 10 ফুট নিচে মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ এবং একটি গৌরীপটও রয়েছে। এবং মন্দিরের উত্তর দিকের ছোট ছোট মন্দিরগুলিতে শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে এবং একটি কালী মূর্তি সহ আরও কিছু দেবদেবী রয়েছে।
এই মন্দির খোলে সকাল 8টায় এবং বন্ধ হয়ে যায় রাত 8টার সময়। প্রধান মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর, যেখানে অনেকগুলি কালো সফট শেল কচ্ছপ আছে। এই কচ্ছপগুলি স্থানীয়ভাবে মোহন নামে পরিচিত। এখানে এদেরকে খুব পবিত্র মনে করা হয়। আগে পুকুরের ঘাটের কাছে গিয়ে মোহন বলে ডাক দিলে দেখা পাওয়া যেত এদের, তবে বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে সম্পূর্ণ পুকুরটি, কিন্তু দূর থেকেও এদের দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। পেছনেই আমাদের কোচবিহার রাজবাড়ির গেট। একটু পরেই আমরা কোচবিহার রাজবাড়িতে ঢুকছি। আমরা এখন বানেশ্বর মন্দির থেকে আসলাম, এরপরে মদনমোহন মন্দির ঘুরে তারপরে আমরা যাব কোচবিহার রাজবাড়িতে। এই 3টে দর্শনীয় স্থান রয়েছে। এই 3টে স্থান আজকে আমরা পুরো টোটাল ঘুরে দেখাবো আপনাদের। চলুন ঘোরা যাক। চলে এসেছি আমরা রাসমেলায়। রাসমেলা সব মেলার মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী। বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে পূর্ণিমার শুভ দিন থেকে রাসমেলা উদযাপন শুরু হয়। এই মেলায় সারা বাংলা, পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এবং নেপাল ও ভুটান থেকে বিক্রেতাদের সাথে অনেক ভক্ত এই স্থানে ভিড় করে। বর্তমানে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন এই রাসমেলা পরিচালনা করে এবং মন্দির ট্রাস্টি বোর্ড মন্দির চত্বরে মেলা পরিচালনা করে। সেবায় এবং মন্দিরের উন্নতি ব্যবহার করা হয়। বাপিকে একটা জায়গায় বসা আগে হারিয়ে বলো। রাসচক্রটি এটি মন্দির প্রাঙ্গণে ঘূর্ণায়মান একটি রাসচক্র। এটি কিন্তু কাগজ এবং বাঁশ বা পোস্ট দিয়ে তৈরি লম্বা আধা নলাকার কাঠামো। আর এই রাসচক্রটি কাগজের ফুলের নকশা দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি চারদিকে সাজানো হয়ে থাকে। মহারাজা হরেন্দ্রনারায়ণ 1831 সালে আনন্দময়ী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এই মেলা অন্তত 15 দিন ধরে চলে। কোচবিহার রাজামলে 1885 থেকে 1889 সালের মধ্যে তৎকালীন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেন এই মন্দির। এই মদনমোহন মন্দির সকাল 9টায় খোলা হয় এবং রাত 8টায় বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মন্দিরে ভোগ দিতে হলে 10 টাকা মূল্যের কুপন কেটে ভোগ নিবেদন করতে হয় ভগবানের উদ্দেশ্যে। কোচবিহারের কোচ রাজবংশের পারিবারিক দেবতা হলেন মদনমোহন, তাই কোচবিহারের স্থানীয় বাসিন্দাদেরও প্রাণের ঠাকুর মদনমোহন। এখানে মদনমোহনের পাশে কোনো রাধা নেই। এখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধার থেকে বিচ্ছিন্ন হয়ে শ্রী শ্রী মদন মোহন রূপে পূজিত। যদিও এই মেলার সূচনা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
তবে এর উৎসটি 1783 থেকে 1839 সালের মধ্যে কোচবিহারের 17তম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনের সময় খুঁজে পাওয়া যায়। নবদ্বীপের সাথে কোচবিহারে অনুষ্ঠিত রাসমেলার মধ্যে প্রধান পার্থক্য হল নবদ্বীপে রাধাকৃষ্ণের দ্বৈত মূর্তির বিপরীতে এখানে কোচবিহারে শুধুমাত্র রাজকীয় কোচ রাজ্যের পারিবারিক দেবতা শ্রীকৃষ্ণের পুজো করা হয় মদনমোহনের রূপে। এখন আমরা মদনমোহন মন্দির ঠাকুর দেখে এবার যাব রাজবাড়ি, কোচবিহার রাজবাড়িতে যাব একটু লাঞ্চ করে। মদনমোহন মন্দির দেখে আমরা কোচবিহার হোটেলে লাঞ্চটা সেরে নিলাম। অত্যন্ত ভিড় থাকার কারণে আমরা আর ভিডিও করিনি। এখানে খাবার দাবারের মান খুবই ভালো ছিল। এবার আমরা চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য কোচবিহার রাজবাড়ির দিকে। ট্রেনে করে নিউ কোচবিহার রেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আপনি কোচবিহার রাজবাড়িতে পৌঁছতে পারবেন, অথবা শিলিগুড়ি থেকে বাসে করেও আপনি কোচবিহারে পৌঁছে এই রাজবাড়ি দর্শন করতে পারেন। কোচবিহারের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থানে চলে এসেছি আমরা, কোচবিহার রাজবাড়ি বা কোচবিহার প্যালেস। এটি লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি একটি রাজবাড়ি। চলুন যাওয়া যাক ভিতরে, আর বাকিটা ভিতরে গিয়ে রাজবাড়িতে প্রবেশের জন্য মাত্র 20 টাকার একটি টিকিট কাটতে হয়। ইট দিয়ে তৈরি এই ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলী দ্বারা গঠিত দোতলা ভবনটি আয়তনে প্রায় 51,309 বর্গফুট। রাজবাড়ির সামনে রয়েছে এক প্রশস্ত চওড়া রাজপথ, যার দুই ধারে নানা রকমের গাছের সম্ভার দেখতে পাওয়া যায়। ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত কোচবিহার রাজবাড়ি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি হয়। রেনেসাঁ শৈলীতে দরবার হল নির্মিত হয়েছে। প্রধান গম্বুজের নিচে রয়েছে রাজসভার কক্ষ, আর ঠিক সামনে মেঝেতে রয়েছে একটি অদ্ভুত নকশা, যার অর্থ সত্যের জায়গা। আরেকটি কক্ষে রয়েছে কোচবিহারের ভাষালিপি, জনবসতির ছোঁয়া, পোশাক পরিচ্ছদ, গয়না, তাদের নিয়মিত ব্যবহারিক দ্রব্য সামগ্রীর নিদর্শন। এছাড়াও রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং রুম, গ্রন্থাগার, তোষখানা, লেডিস গ্যালারি। ছাড়া দোতলায় রয়েছে বিলিয়ার্ড খেলার বোর্ড এবং রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, শাহী শিলমোহর, সোনা এবং রূপোর বিভিন্ন জিনিস। আগ্নেয়াস্ত্র কক্ষে রয়েছে আমেরিকা এবং লন্ডন থেকে তৈরি করে নিয়ে আসা বিভিন্ন কোম্পানির বন্দুক, যা শুধু কোচবিহারের রাজন্যবর্গরা নন, ব্রিটিশরাও শিকারের কাজে ব্যবহার করতেন। আমরা রাসমেলার সময় যেহেতু এসেছি, তাই আজকের দিনে কোচবিহার রাজবাড়িতেও ভীষণ ভিড় ছিল দর্শনার্থীদের। আপনারা যারা উত্তরবঙ্গের ডুয়ার্স বা আলিপুরদুয়ারে ঘুরতে আসার প্ল্যান করছেন, তারা এই অজানা ইতিহাসের সাক্ষী থাকতে একদিনের জন্য কোচবিহারকে ভ্রমণসূচিতে রাখতে পারেন। দিনের শেষে এবার বাড়ি ফেরার পালা। আজকের কোচবিহার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো টাটা।